এভাবে রিমন আসাদ চৌধুরীর বাড়ি থেকে জান্নাতের বডিগার্ড আর ড্রাইভার হিসেবে কাজ করতে থাকে। একদিন রিমন জান্নাতের জন্য অপেক্ষা করছে ক্যাম্পাসের কোণে থাকা একটা বকুল গাছের নিচে। তখন একটা ছোট মেয়ে একটা ঝুড়িতে করে অল্প কিছু পেয়ারা এনে রিমনের সামনে এসে দাঁড়ায়। ভাইয়া, পেয়ারা নিবেন? রিমন কারোর এমন আওয়াজ পেয়ে সামনে তাকায়। দেখে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে তাকে পেয়ারা কেনার জন্য ডাকছে। তোমার নাম কি মামনি? আমার নাম তাসফিয়া। নাইস নেম। তুমি এই বয়সে এই করছো কেন? তোমার তো এখন পড়াশোনা করা আর খেলাধুলা করার বয়স। তাসফিয়া রিমনের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। রিমন তখন হাঁটু গেড়ে তাসফিয়ার সামনে বসে বলে, তোমার পেয়ারার দাম কত? একটার দাম 20 টাকা। আমি সবগুলো নিলে কয় টাকা নিবে? সবগুলো নিলে 250 টাকা। তাহলে আমাকে সবগুলো দিয়ে দাও। তুমি সবগুলো নিয়ে কি করবে? আমি এখানে বসে বসে খাবো। এতগুলো খেতে পারবে? পারবো, তুমি দাও তো। তারপর রিমন সবগুলো পেয়ারা একটা প্যাকেটে নিয়ে পাশে রাখে। মেয়েটাকে 1000 টাকার একটা নোট হাতে দিল। ভাইয়া, আমার কাছে তো খুচরা টাকা নাই। থাক, তোমাকে দিতে হবে না, তুমি রেখে দাও পুরোটা। কিন্তু ভাইয়া, এই যে তুমি আমাকে ভাইয়ার বলে রাখছো না, আমি তোমার ভাইয়া হয়ে পুরোটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তুমি আমার পাশে বসো। তাসফিয়া রিমনের পাশে বসলো। তুমি এই বয়সে এই কেন করছো বলো তো একটু। তারপর তাসফিয়া বলতে লাগলো। তাসফিয়া নামের ছোট্ট মেয়েটার বাসা ভার্সিটি থেকে একটু দূরে একটা বস্তি আছে। ওখানে ছোট্ট একটা ঘরে ও আর ওর মা থাকে। তার আম্মু লোকের বাড়িতে কাজ করে সংসারটা কোনোভাবে চালায় তাসফিয়াকে নিয়ে। আর তাসফিয়া বস্তির পাশে পুকুর পাড়ে একটা বড় পেয়ারা গাছ আছে, সেখান থেকে পেয়ারা পেড়ে এনে বিক্রি করে। তাসফিয়ার বাবা তাসফিয়া তার মায়ের গর্ভে থাকতেই তার মাকে ছেড়ে চলে যায়, যার কারণে তাদের আজকে এই অবস্থা। ছোট্ট মেয়েটার মুখে এরকম কথা শুনে রিমনের চোখ দিয়ে ডুবোটা পানি গড়িয়ে পড়ে। ভাইয়া, তুমি কান্না করছো কেন? কই মামনি, কান্না করছি না, ওই গাছ থেকে মনে হয় কিছু পড়ছে চোখে। মামনি, তুমি আমাকে প্রতিদিন এরকম পেয়ারা দিবে, বুঝছো? আর আমার সাথে এসে গল্প করবে। আজকে থেকে আমি তোমার ভাইয়া আর তুমি আমার ছোট্ট কিউট বোন। এদিকে জান্নাত অনেকক্ষণ হলো গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে রিমনের জন্য, কিন্তু রিমনের কোনো খোঁজ নাই। রিমন তাসফিয়াকে বিদায় দিয়ে গাড়ির কাছে এসে দেখে জান্নাত দাঁড়িয়ে আছে। রিমন সামনে যেতেই জান্নাত বলে, কোথায় ছিলেন আপনি? কখন থেকে দাঁড়িয়ে আছি, আপনাকে না বলছি এখান থেকে কোথাও যাবেন না? দুদিন এসেই কি সব চিনে গেছেন? এভাবে অনেকগুলো কথা শোনায় রিমনকে। রিমন মাথা নিচু করে সব কথা শোনে, কোনো কথার উত্তর দেয় না। তখন জান্নাত খেয়াল করে রিমনের হাতে থাকা পেয়ারার প্যাকেট। আপনাকে পেয়ারা কিনতে কে বলছে? আর এতগুলো পেয়ারা কি করবেন? তারপর রিমন তাসফিয়ার কথাগুলো বলে। জান্নাত আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। রিমনও গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা দেয়। হঠাৎ মাঝপথে রিমন গাড়ি থামায়। কি হলো, আপনি এখানে গাড়ি থামালেন কেন? রিমন কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে থাকা এক ভিক্ষুককে পেয়ারাগুলো দিয়ে গাড়িতে এসে বসে। জান্নাত রিমনের কাজ দেখে মনে মনে বলে, নিজেকে কি মানবতার ফেরিওয়ালা মনে করে? নিজে খেতে পায় না, অন্যকে খাওয়ানোর তো ভালোই শখ। এরপর তারা বাসায় চলে আসে। রাতের বেলা জান্নাত রিমনের কথা ভাবছে, ছেলেটা আসলেই কি ভালো, নাকি আমাদের বাসায় থাকে বলে ভালো সাজার অভিনয় করছে। ধুত, যা হয় হোক, আমার ভেবে কাজ নাই। পরদিন রিমন আবার সেই বকুল গাছের নিচে বসে থাকে। একটু পর তাসফিয়া এসে বলে ওঠে, ভাইয়া, এই যে আপনার পেয়ারা। তাসফিয়ার গলা শুনে রিমন সামনে তাকায়। ভাইয়া, আজকে আমি গল্প করতে পারবো না, আমার আজকে বাড়িতে যেতে হবে, আম্মুর অনেক জ্বর। রিমনের মনটা খারাপ হয়ে যায়। ওষুধ খাইয়েছো তোমার আম্মুকে? না ভাইয়া, এখন নিয়ে যাব।
রিমন লক্ষ্য করে তাসফিয়ার মুখটা শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি। তাই রিমন তাসফিয়ার হাত ধরে বলে, চলো আমার সাথে। তারপর রিমন তাসফিয়াকে নিয়ে একটা হোটেলে ঢোকে। মামনি, আমি বুঝতে পারছি তুমি সকাল থেকে খাওনি, চলো এখন আমরা একসাথে খাবো। ভাইয়া, আমার খাওয়ার সময় নাই, আম্মুর জন্য ওষুধ নিয়ে যেতে হবে। মামনি, বেশি সময় লাগবে না, চলো তো। তারপর রিমন তাসফিয়াকে নিয়ে খেতে বসে। খেয়ে উঠে অনেকগুলো খাবার পার্সেল করে নেয়। তারপর সেখান থেকে ফার্মেসিতে যায়। তাসফিয়ার আম্মুর জন্য ওষুধ কিনে তাসফিয়ার হাতে দেয়। রিমন বলে, বাসায় গিয়ে তোমার আম্মুকে আগে এই খাবারগুলো খাইয়ে দিবে, তারপরে এই ওষুধগুলো খাওয়াবে, বুঝছো? কিন্তু ভাইয়া, তুমি এগুলো আমাকে কেন দিচ্ছ? আর আমার কাছে তো এত টাকা নাই। তুমি না আমার বোন? ভাইয়া তার বোনকে কি দিতে পারে না নাকি? পারে। তাহলে নাও। আর এই নাও তোমার পেয়ারার টাকা। 1000 টাকা হাতে দিয়ে বলল, ভাইয়া আমার পেয়ারার টাকা লাগবে না, আপনি তো অনেক কিছু দিছেন, এটার অনেক দাম। রিমন বলে, তুমি এত বেশি বুঝো কেন? বড় ভাইয়ার ওপরে কথা বলতে হয় না। এটা নাও আর তাড়াতাড়ি যাও, আম্মুকে ওষুধগুলো ঠিকভাবে খাইয়ে দাও, কালকে কথা বলবো তোমার সাথে। তাসফিয়াকে বিদায় দিয়ে রিমন গাড়ির দিকে আসতে লাগে আর মনে মনে বলে, আজকেও বকা শুনতে হবে তার, যা হবে হোক, একটু বকা শুনলে কিছু হবে না। বলতে বলতে রিমন গাড়ির সামনে এসে দেখে কালকের মতো জান্নাত গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রিমন সামনে এসে বলে, চলুন যাওয়া যাক। কোথায় গিয়েছিলেন আপনি? রিমন চুপ করে দাঁড়িয়ে আছে। জান্নাত দেখে আজকেও তার হাতে পেয়ারার প্যাকেট। ও, তা মেয়েটাকে কি বাড়িতে পৌঁছে দিয়ে আসতে গেছিলেন? না ম্যাম। তারপর রিমন সব বলে। জান্নাত রিমনের কথা শুনে অবাক দৃষ্টিতে রিমনের দিকে তাকিয়ে আছে। রিমন গাড়ির মধ্যে বসে আছে। তারপর জান্নাত গাড়িতে উঠে ভাবছে, ছেলেটা কি আসলেই ভালো? যদি ভালোই হবে তাহলে তাকে বাড়ি থেকে বের করে দিল কেন? এগুলো ভাবছে জান্নাত। আজকেও রিমন মাঝপথে গাড়ি থামিয়ে পেয়ারাগুলো এক ভিক্ষুককে দিয়ে দিল। তারপর তারা বাসায় চলে আসলো। এভাবে চলতে লাগলো 1 মাস। প্রতিদিন রিমন তাসফিয়ার সাথে বকুলতলায় বসে গল্প করে। তাসফিয়াও বাড়িতে গিয়ে ওর আম্মুকে রিমনের কথা বলে। তাসফিয়ার আম্মু রিমনকে তাদের বাড়িতে নিয়ে যেতে বলছে। একদিন তাসফিয়াকে, ভাইয়া আজ তুমি আমাদের বাড়ি যাবে? আম্মু তোমাকে নিয়ে যেতে বলছে। না মামনি, আজকে না, অন্য একদিন যাব। এভাবে কথা বলছে রিমন আর তাসফিয়া। তখন ক্যাম্পাসের মধ্যে 6 থেকে 7টা বাইক নিয়ে কিছু বকাটে পোলাপান ঢোকে। পোলাপানগুলো এই এলাকার এমপির ছেলেপেলে। কিছুদিন পরপর ভার্সিটিতে এসে তারা মেয়েদের ডিস্টার্ব করে। ছেলেগুলো এসে ক্যাম্পাসের একপাশে বাইক রেখে সিগারেট টানছে আর গান গাচ্ছে। তখন জান্নাত ক্লাস থেকে বের হয়ে বান্ধবীদের সাথে আসছে তার গাড়ির কাছে। তখন ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে, ওই দেখতো এতগুলো পুঁটি মাছের মধ্যে ওই বোয়াল মাছটা কে রে? তখন তাদের মধ্যে একজন বলে, বিজনেসম্যান আসাদ চৌধুরীর মেয়ে, নাম জান্নাত, পর্দা করে বলে তেমন কেউ চেনে না তাকে। আজকে আমরা চিনবো, চল। ছেলেগুলো গিয়ে জান্নাতের পথ আটকে দাঁড়ায়। ছেলেগুলোকে দেখে জান্নাতের বান্ধবীরা ভয়ে সরে যায়। কি গো জান্নাতি হুরপরি, এত পর্দা করলে আমরা তোমার পরীর মতো চেহারা দেখব কিভাবে? এই বলে হাসতে থাকে। জান্নাত চুপ করে দাঁড়িয়ে আছে। তখন একটা ছেলে জান্নাতের হিজাব ধরে টান দিতে যাবে, তখন জান্নাত ঠাস করে একটা চড় বসিয়ে দেয় ছেলেটার গালে। ছেলেটা রেগে জান্নাতকে চড় মারতে যাবে, তখন রিমন পেছন থেকে ছেলেটার হাত ধরে বসে। রিমন হাত ছেড়ে দিয়ে সামনে এসে বলে, ভাই ওর হয়ে মাপ চাচ্ছি আমি, প্লিজ ছেড়ে দেন। রিমন হাত জোর করে মিনতি করে। এই তুই কে রে? ওর ভাতার নাকি? ছি ভাই, কি বলছেন এসব? আমি ম্যামের ড্রাইভার, প্লিজ ভাই, ম্যামের হয়ে মাপ চাচ্ছি আমি। এই আগে এই শালাটাকে ধরে মার, তারপর ওই শালিকে দেখছি। এই বলে রিমনকে সবাই মারতে লাগে।
জান্নাত কোনো উপায় না পেয়ে তার বাবাকে ফোন দেয়। তার বাবা তাড়াতাড়ি পুলিশ নিয়ে ক্যাম্পাসে আসে। পুলিশ এসে ছেলেগুলোকে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় ছেলেগুলোর মধ্যে যে লিডার সে হুমকি দিয়ে যায়। রিমন মার খেয়ে উঠতে পারে না, অবস্থা অনেক খারাপ রিমনের। আসাদ চৌধুরী রিমনকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে ডক্টর দেখিয়ে বাসায় নিয়ে আসে। বাড়িতে এসে আসাদ চৌধুরী জান্নাতকে বলে, রিমন যতদিন সুস্থ না হচ্ছে ততদিন রিমনের খেয়াল রাখতে, দেখাশোনা করতে। জান্নাত বলে, ঠিক আছে বাবা। রিমন সুস্থ না হওয়া পর্যন্ত জান্নাত ভার্সিটি যায় না, সবসময় রিমনের খেয়াল রাখে। রিমন এখন অনেকটাই সুস্থ। ম্যাম, আজকে থেকে আপনি ভার্সিটি যাবেন। আপনি আগে ভালোভাবে সুস্থ হন, তারপর যাব। আর আপনাকে না বলছি ম্যাম বলবেন না, নাম ধরে ডাকবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন পুরোটাই সুস্থ, আপনি চাইলে আজকে থেকে যেতে পারেন। না, কালকে যাব তাহলে। আচ্ছা ঠিক আছে। জান্নাত এখন রিমনের সাথে বন্ধুত্বের মতন আচরণ করে, বকাঝকা করে না, রাগ দেখায় না। রিমন তেমন জান্নাতের সাথে কথা বলে না দরকার ছাড়া, সবসময় চুপচাপ থাকে। অন্যদিকে পারভিন চৌধুরী আরিফ চৌধুরীকে বলছে, আজ 6টা মাস ছেলেটার কোনো খবর নাই, তুমি একটু খোঁজ নাও, আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও। আরিফ চৌধুরী কোনো কথা বলে না, সে হয়তো বুঝতে পারছে সে রিমনের সাথে অন্যায় করেছে। এদিকে রাজীবের স্ত্রী তুলির গর্ভে 5 মাসের বাচ্চা, যার কারণে বাসার কাজ করতে পারে না ঠিক মতো। পারভিন চৌধুরীর একটু কষ্ট হয়ে যাচ্ছে সব দিক সামলাতে। পরদিন সকালবেলা রিমন জান্নাতকে নিয়ে ভার্সিটি যায়। জান্নাত ক্লাসে যাওয়ার পর রিমন সেই বকুল গাছের নিচে গিয়ে বসে। একটু পর তাসফিয়া আসে। ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? তাসফিয়ার কথা শুনে রিমন বলে, অসুস্থ ছিলাম বোন, তাই আসতে পারিনি। জানো, আমি তোমার জন্য প্রতিদিন এখানে বসে থাকতাম। সরি আমার কিউট বোন, এবার থেকে আমি প্রতিদিন আসবো। এরপর দুজন বসে গল্প করতে থাকে। জান্নাতের ক্লাস শেষ হলে জান্নাত রিমনদের এখানে এসে বলে, আমাকে কি নেওয়া যাবে তোমাদের আড্ডাখানায়? জান্নাতের কথা শুনে রিমন বসা থেকে উঠে দাঁড়ায়। আপনি কখন এলেন? এই তো এইমাত্র। আমি কি বসতে পারি তোমাদের সাথে? ভাইয়া, এই আপুটা কে? আমি তোমার কাছ থেকে পেয়ারা কিনে যে টাকা দিতাম না তোমায়, ওই টাকা এই আপু দিত তোমাকে। ও আচ্ছা, আপু তুমি বসো। জান্নাত রিমনের কথা শুনে রিমনের দিকে তাকায়। রিমন জান্নাতকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। তাসফিয়া বোন, আজকে তাহলে তুমি বাসায় চলে যাও, আমি তোমার আপুকে নিয়ে বাসায় যাব, আবার কালকে এসে তোমার সাথে গল্প করব। আচ্ছা ভাইয়া। তারপর রিমন জান্নাতকে নিয়ে বাসার দিকে রওনা দেয়। যেতে যেতে জান্নাত রিমনকে বলে, আপনি মেয়েটাকে মিথ্যা কথা বললেন কেন? কি মিথ্যা বললাম? আপনি যে টাকা দেন ওটা আমি দিই। ঠিকই তো বলছি আমি। আপনার আব্বু আমাকে না দিলে আমি কোথায় পেতাম টাকা? আর আপনার আব্বুর টাকা মানেই তো আপনার টাকা, তাই না? রিমনের কথা শুনে জান্নাত অবাক, মনে মনে বলে, এই ছেলে কি বলে? জান্নাত আর কোনো কথা বলে না। তারা বাসায় চলে আসে। বাসায় এসে জান্নাত রিমনের বলা কথাগুলো ভাবতে থাকে। সে ভাবে, একটা ছেলের চিন্তা ভাবনা কথাবার্তা এত ভালো হয় কি করে? ছেলেটা আসলেই কি ভালো, নাকি ভালো সাজার অভিনয় করে? এরকম বিভিন্ন কথা ভাবতে থাকে রিমনকে নিয়ে। রাতে খাবার টেবিলে আসাদ চৌধুরী রিমনকে বলে, রিমন তুমি একটু সাবধানে থেকো, এমপির ছেলেগুলো অনেক খারাপ, তোমার ওপর প্রতিশোধ নিতে পারে। জান্নাত বলে, আপনি তো ছেলে আর ছোট না, তো মারতে পারেন না, শুধু মার খেতে জানেন নাকি? জান্নাতের কথা শুনে রিমন জান্নাতের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। জান্নাত রিমনের কথার উত্তর না পেয়ে চুপচাপ খেয়ে রুমে চলে যায়। আসাদ চৌধুরী রিমনকে বলে, যদি কোনো সমস্যা হয় বলো আমাকে, আমি সামলে নিব। এই বলে যে যার রুমে চলে যায়। রিমন রুমে গিয়ে জান্নাতের বলা কথা ভাবে। তারপর মনে মনে বলে, না, এবার থেকে আমাকে শক্ত হতে হবে আর নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতে হবে।
জান্নাতের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। ছেলেগুলো আবার আসবে, জান্নাতকে আমার দেখে রাখতে হবে। আঙ্কেল জান্নাতের দায়িত্ব আমার ওপর দিছে, তাই নিজের জীবন চলে গেলেও আমাকে দেখে রাখতে হবে। পরদিন সকালে রিমন জান্নাতকে নিয়ে ভার্সিটি যায়। প্রতিদিনের ন্যায় জান্নাত ক্লাসে যাওয়ার পর রিমন সেই বকুল গাছতলায় গিয়ে বসে। কিছুক্ষণ বাদে তাসপিয়া আসে রিমনের কাছে। ভাইয়া, তুমি কেমন আছো? এখন ঠিক আছি, তোমার কি অবস্থা তাই বলো। তোমার আম্মু সুস্থ আছে? তুমি সুস্থ আছো তো? জি ভাইয়া, আম্মু সুস্থ আছে আর আমিও ভালো আছি। তারপর দুজন গল্প করতে থাকে। হঠাৎ করে ভার্সিটির মধ্যে 6 থেকে 7টা বাইক এসে দাঁড়ায়। সেই এমপির ছেলেগুলো আবার এসেছে ভার্সিটিতে। ভার্সিটির এক কোনায় গিয়ে বাইকের ওপর বসে সিগারেট টানতে থাকে সবাই। রিমন তাদের দেখেও না দেখার ভান করে আর তাসপিয়ার সাথে গল্প করতে থাকে। কিছু সময় পর জান্নাত এসে রিমনের পাশে এসে দাঁড়ায়। তাসপিয়া, কেমন আছো তুমি? জান্নাতের কথা শুনে রিমন আর তাসপিয়া জান্নাতের দিকে তাকায়। এই তো আপু, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তারপর জান্নাত রিমনদের কাছে বসে পড়ে। রিমন বলে, বসে পড়লেন যে, বাসায় যাইবেন না? হ্যাঁ যাব, তোমাদের সাথে বসে একটু গল্প করি, তারপর না হয় যাব। না, এখানে থাকা লাগবে না, চলেন যাই। কেন, থাকলে কি সমস্যা? ওই সাইডে তাকিয়ে দেখেন, সেই ছেলেগুলো আবার এসেছে, ওরা হয়তো ঝামেলা করতে পারে। তারপর জান্নাত ওইদিকে তাকিয়ে দেখে ছেলেগুলো বাইকের ওপর বসে হাসি ঠাট্টা আর সিগারেট টানছে। তাহলে চলো যাই, এখানে থেকে ঝামেলা করে লাভ নেই। তারপর তাসফিয়াকে বলে, আপু তাহলে আজকে তুমি বাসায় চলে যাও, কালকে আবার দেখা হবে। এই বলে জান্নাত আর রিমন গাড়ির দিকে আসতে থাকে। এর মধ্যে ছেলেগুলোর মধ্যে একজন বলে, ভাই ওই দেখ, আগের দিনের সেই মালটা যে আমাদের পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। চল, আজকে ওর খবর আছে, কাদের সাথে লাগতে আইছে হয়তো চিনতে পারেনি আমাদের, আজকে ভালোভাবে চিনিয়ে দেব। এই বলে ছেলেগুলো রিমন আর জান্নাতের দিকে এগিয়ে আসে। কি গো মামনি, সেদিন তো বাবাকে ডেকে পুলিশের কাছে ধরিয়ে দিলে, আজকে কি করবে? জান্নাত বলে, দেখ ঝামেলা করতে আসবি না একদম, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। তোরা শুনছিস সবাই, এই মামনি তো আমাকে ভয় দেখাচ্ছে। জান্নাতের কথা শুনে ছেলেগুলো জোরে জোরে হাসতে থাকে। তো কি করবে মামনি আজকে আমাদের? রিমন জান্নাতের পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। তখন জান্নাত ব্যাগ থেকে ফোন বের করে তার বাবাকে কল দিতে যাবে, তখন ছেলেগুলো জান্নাতের কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। এবার দাও, কাকে ফোন দিবে, দেখি কে আসে আজকে তোমাকে বাঁচাতে। এই বলে ছেলেগুলো জান্নাতের হাত ধরে টানতে থাকে। তখন রিমন পেছন থেকে ছেলেটাকে একটা ঘুষি মেরে দেয়। ছেলেটা ঘুষি খেয়ে ছিটকে পড়ে। জান্নাত কিছু বুঝতে পারে না কি হলো, পিছনে তাকিয়ে দেখে রিমন ছেলেটাকে মেরেছে। এরপর রিমন জান্নাতের হাত ধরে পিছনে সরিয়ে নিয়ে আসে। ছেলেগুলোকে বলে, দেখ আজকে কোনো ঝামেলা করতে চায় না, তাই আর ঝামেলা করার ইচ্ছাও নাই। আগের দিন সব সহ্য করে নিয়েছি, আজকে কিন্তু তোদের খবর আছে, যদি জান্নাতের গায়ে একটা টোকা দিস। বাব্বা, তোর তো দেখি অনেক দেমাগ, দেখছি দাঁড়া, তোর আগে দেমাগটা মিটিয়ে দিই, তারপর মেয়েটাকে দেখব। এরপর একটা ছেলে এসে রিমনকে মারতে যাবে, তখন রিমন ছেলেটার তলপেটে একটা লাথি মারে, ছেলেটা ছিটকে দূরে গিয়ে পড়ে। এরপর এক এক করে রিমনকে মারতে আসে সবাই। রিমন সবকটাকে মেরে মাটিতে শুয়ে রেখেছে। রিমনের কাণ্ড দেখে জান্নাত তো অবাক। এর মধ্যে ভার্সিটির মাঠে ছাত্রছাত্রীদের ভিড় পড়ে গেছে। মারামারি দেখে সবাই তাকিয়ে আছে রিমনের দেখে। জান্নাত মাটি থেকে ফোনটা উঠিয়ে তার বাবাকে কল দেয়। ছেলেগুলো মাটিতে পড়ে মোড়ামুড়ি করছে মার খেয়ে। রিমন বলে, এবার যদি তোদের এই ভার্সিটির মধ্যে দেখি তাহলে আর জান নিয়ে ফিরতে পারবি না, আর যদি ভার্সিটির একটা মেয়েকেও ডিস্টার্ব করিস তাহলে একদম জানে মেরে ফেলবো। এর মধ্যে আসাদ চৌধুরী বডিগার্ড আর কিছু সংখ্যক পুলিশ নিয়ে ভার্সিটির মধ্যে প্রবেশ করে। তারপর পুলিশ এসে ছেলেগুলোকে আবার নিয়ে যায়। কলেজের সকল ছাত্রছাত্রী হাতে তালি দিতে থাকে রিমনের প্রতিবাদ দেখে। আসাদ চৌধুরী বলে,
তুমি ওদের সাথে ঝামেলা করতে গেলে কেন? আমাকে ফোন দিলে তো আমি চলে আসতাম। ওরা এমপির ছেলেপেলে, ওরা আবার জেল থেকে বেরিয়ে এবার তোমার সাথে অনেক বড় ঝামেলা করবে। সমস্যা নাই আঙ্কেল, আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার মেয়ের দায়িত্ব দিয়েছেন আমার কাছে, তাই আপনার মেয়েকে দেখে রাখার দায়িত্ব আমার। আমি জীবন দিয়ে হলেও আপনার মেয়েকে সেভ করব। তারপর আসাদ চৌধুরী আর কিছু বলে না। সে ভাবে রিমনকে বলে লাভ নেই, এই কথা বুঝতে পারে সে। তারপর আসাদ চৌধুরী রিমনকে বলে জান্নাতকে নিয়ে বাসায় চলে যাও, আমি অফিসে যাচ্ছি। এই বলে আসাদ চৌধুরী বডিগার্ড নিয়ে আবার অফিসের দিকে রওনা দেয়। রিমন জান্নাতকে নিয়ে বাসার দিকে রওনা দেয়। জান্নাত রিমনের পাশে বসে আছে আর রিমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমন সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। জান্নাত মনে মনে ভাবে, এই ছেলে আগে মনে হয় গ্যাংস্টার ছিল, না হয় কোনো মাফিয়া। একাই ৬-৭টাকে মেরে শুইয়ে দিল। যা হবে হোক, আমার ভেবে লাভ নাই, তবে এখন মনে হচ্ছে ছেলেটা অনেক ভালো। এরপর জান্নাত আর রিমন বাসায় চলে আসে। রিমন রুমে গিয়ে গোসল করে একটা ঘুম দেয়। জান্নাতের ডাকে রিমনের ঘুম ভাঙে। রিমন, রিমন, তোমাকে কখন থেকে ডাকছি, উঠছো না কেন? জি বলুন, কিছু বলবেন? একটু বাইরে যাব। তো বাইরে যাবেন, তো আমাকে কেন ডাকছেন? তুমি নিয়ে যাবে আমাকে। কোথায় যাবেন? একটু শপিংয়ে যাব। ও আচ্ছা, তাহলে নিচে গিয়ে ওয়েট করুন, আমি রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত আসো। আচ্ছা ঠিক আছে। এরপর রিমন রেডি হয়ে নিচে আসে। তারপর দুজনে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। জান্নাত শপিং মলের যে পাশে ছেলেদের পোশাক কালেকশন বিক্রয় হয় সেদিকে যেতে থাকে। তখন রিমন বলে, আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? ওইদিকে তো সব ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক তো এইদিকে। জান্নাত বলে, চুপ করে আমার সাথে আসো, কোনো কথা বলো না। তারপর রিমন চুপ করে তার সাথে যেতে থাকে। মনে মনে ভাবে হয়তো বয়ফ্রেন্ড কিংবা তার বাবার জন্য কিছু কিনবে। এরপর জান্নাত কিছু শার্ট প্যান্ট নিয়ে রিমনের গায়ে ধরে বলে, দেখো তো এগুলো কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু এগুলো আমার গায়ে ধরছেন কেন? কার জন্য নিচ্ছেন এগুলো? যার জন্য নিচ্ছি সে ঠিক তোমার মতোই দেখতে, তোমার মতোই উঁচু লম্বা, তোমার মতোই বডি ফিটনেস। ও আচ্ছা। এরপর জান্নাত কিছু জামা কাপড় কিনে রিমনকে বলে, চলো এবার যাওয়া যাক। তো আপনার জন্য কিছু কিনবেন না নাকি? না, যেটা কেনার জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, চলো। এরপর জান্নাত আর রিমন বাসায় চলে আসে। বাসায় এসে রিমন রুমে চলে যায়। জান্নাত জান্নাতের রুমে চলে যায়। রাত্রেবেলা ডাইনিং টেবিলে বসে আছে আসাদ চৌধুরী। এরপর রিমন জান্নাত নিচে আসে খেতে। আসাদ চৌধুরী রিমনকে বলে, তুমি যে ওদের সাথে এখন ঝামেলা করলে, এখন তো তোমাকে ওরা যদি পায় তাহলে তোমাকে একদম মেরে ফেলবে। ও নিয়ে ভাববেন না আঙ্কেল, আমি আমারটা সামলে নেব, শুধু জান্নাতের কিছু হতে দেব না। তাই বলে নিজের কথা ভাববে না? রিমন মুচকি হেসে বলে, আমার তো কেউ নাই, আমি থাকলেই বা কি আর না থাকলেই বা কি। আপনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে এতদিনে কবেই এই দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমার বেঁচে থাকার কারণ তো আপনি। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করে খেয়ে নাও। এরপর জান্নাত, রিমন, আসাদ চৌধুরী খেয়ে যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ বাদে জান্নাত রিমনের রুমে আসে। দরজার সামনে এসে বলে, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? জান্নাত রিমনের রুমে ঢুকে হাতে থাকা ব্যাগগুলো রিমনের খাটের ওপর রাখে। এই নাও, কাল থেকে এগুলো পরে আমার সাথে যাবে। এগুলো কি? আজকে যে শপিংগুলো করেছি সবগুলো তোমার জন্য করেছি। আব্বু আমাকে বলেছিল তোমাকে নিয়ে শপিংয়ে যেতে। যাওয়ার সময় যদি তোমাকে বলতাম যে তোমার জন্য শপিং করতে যাব তাহলে তুমি যেতে না, তাই তোমাকে মিথ্যে বলেছিলাম। কালকে থেকে এগুলো পরে যাবে। এই 2টা কাপড় আর কতদিন চলবে? এসব কিছু দরকার ছিল না, আমাকে যা দিয়েছেন আপনারা এটাই তো অনেক। দরকার ছিল কি না সে দেখলে বোঝা যায়। এত কথা না বলে কালকে থেকে এগুলো পরবে, আর এগুলো সব তোমার। এই বলে রুমে চলে যায়। রিমন কাপড়গুলো দেখছে আর বলছে, দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে,
আমাকে চেনে না, জানে না, অপরিচিত একটা মানুষকে নিজেদের বাসায় রেখেছে। আবার বিশ্বাস করে নিজের মেয়ের দায়িত্বটাও আমার কাছে দিয়েছে। তার ওপর আবার এত দেখাশোনা। আমার জীবন থাকতে আমি তাদের সাথে বেইমানি করব না। এরপর রিমন জামা কাপড়গুলো আলমারিতে রেখে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আমার বাবা মা কি আমার কথা একবারও মনে করে? হয়তো তারা আমাকে ভুলে গেছে। এদের তো একটা সন্তান আছে, আর আমি না থাকলেই বা কি, তাদের কোনো কিছু যায় আসে না। আমি তো তাদের কুলাঙ্গার সন্তান। এইভাবে আর চোখের পানি ফেলে। তারপর রিমন আস্তে আস্তে ঘুমিয়ে যায়। অন্যদিকে রাজীব চৌধুরীর একটা ফুটফুটে মেয়ে হয়েছে। তাদের পরিবারে যে রিমন নেই, বা রিমন নামে একটা ছেলে তাদের ছিল, ভাই ছিল, এটা তারা হয়তো ভুলেই গেছে। এভরিওয়ান, নেক্সট সিজন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।